স্টুডেন্টস, ওয়েলকাম অন মাই অনলাইন ক্লাস। আমি তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান পড়াবো। ভৌতবিজ্ঞানের পদার্থের গঠন আর ধর্ম নিয়ে আমরা পড়াশোনা করছি। জানো, আগের ভিডিওটা ছিল কি ব্যারোমিটারের উপরে, এটা হচ্ছে আমার 4 নম্বর ভিডিও। ঠিক আছে, আজকে যেটা বলবো সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে পড়বো। খুব বাস্তবে আমরা প্রয়োগ করে দেখতে পারি, আমরা বাস্তব জীবনে দেখেও থাকি। খুব মজার একটা টপিক, সেটা হচ্ছে সাইফন। সাইফন আর তার প্রয়োগ করবো। তার প্রয়োগ করতে করে আগে বলি, আমরা যে টয়লেটে ফ্লাশ ব্যবহার করি, ফ্লাশের জলগুলো দেবে একটা জায়গায় জমা হয়, সেখান থেকে কি হয়, যখন ফ্লাশটা অন করি তখন বেরিয়ে আসে। তো এটা কি হয়, এটা হচ্ছে সাইফন ক্রিয়ার উপরে ডিপেন্ড করা হয়। আবার দেখেছো যে কারণ কেরোসিন তেল ডিলাররা যখন কেরোসিন নিয়ে আসে, তখন বড় বড় ড্রামে করে কেরোসিন নিয়ে আসে। সেখান থেকে তোমাকে কি করবে, ছোট ছোট পাত্র থেকে ঢালতে হয়। তো পুকুরে তো ঢালতে পারবে না, যার পাত্রটা পুকুর করে ঢালা যায় না, তাহলে তো কেরোসিন নষ্ট হতে পারে বা তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করে বলতো, এই সাইফন ক্রিয়ার সাহায্য নিয়ে আমরা কি করে তেলটাকে স্থানান্তরিত করতে পারি। অনেকে কি বলতো, মোটরসাইকেলে তেল চুরি করে নেয় এরকম করে সাইফন ক্রিয়ার সাহায্য নিয়ে। ঠিক আছে, তো সাইফন যন্ত্রটা কি, সাইফন যন্ত্রটা খুব সিম্পল একটা যন্ত্র, একটা পাইপ, বাঁকানো পাইপ, ইউ আকৃতির পাইপ। চলো একটু করে কম্পিউটার স্ক্রিনে, তোমাদের কম্পিউটার স্ক্রিনে ভালো করে দেখো। এই একটা স্থির পাত্র, আচ্ছা ওর থেকে নিচুতে রাখা একটা স্থির পাত্র। এই পাত্রটা তরলপূর্ণ আছে, এই তরলপূর্ণ পাত্র থেকে আমি এই নিচের পাত্রতে তরলটাকে স্থানান্তরিত করব। ঠিক আছে, কার সাহায্য নিয়ে, খুব ভালো করে মনে দিতে হবে, তো কার সাহায্য নিয়ে না, বায়ুমণ্ডলীয় চাপের সাহায্য নিয়ে। আর কিছু নয়, একটা শুধু বাঁকানো পাইপ নিয়েছি, বাঁকানো পাইপটাকেই বলে সাইফন যন্ত্র বলতে পারে। এই সাইফন ক্রিয়ার যন্ত্রটা কাজ করে কি করে না, বায়ুমণ্ডলীয় চাপের সাহায্য নিয়ে। সাইফন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা সাহায্য নিয়ে স্থির অবস্থায় থাকা একটা পাত্র থেকে আর একটা অপেক্ষাকৃত নিচু স্থানে রাখা পাত্রে তরলকে স্থানান্তরিত করতে পারে বায়ুমণ্ডলের চাপের সাহায্য নিয়ে। ঠিক আছে, সাইফন কি, সাইফন যন্ত্রটা দেখতে পাচ্ছি একটা ইউ আকৃতির নল, এই যে ইউ আকৃতির নল, যার একটা বাহু কি ছোট, যার একটা বাহু ছোট আর একটা বাহু হচ্ছে বড়। ছোট বাহুটাকে কোথায় রাখবো না, তরলপূর্ণ পাত্রে রাখবো, তরলপূর্ণ পাত্রে রাখতে হয়। বড় বাহুটাকে কোথায় রাখবো, খালি পাত্রের মধ্যে রাখতে হয়। আচ্ছা, প্রথমে কি করবো বলতো, এই যে ইউ আকৃতির নলটাকে, এটাকে তরলপূর্ণ করবো। কোন তরলপূর্ণ করবো, এই যে বড় পাত্রে যেটাতে তরল আছে ভর্তি করা, সেই তরলটাকে এই নলটার মধ্যে দিয়ে পূর্ণ করে ভর্তি করতে হবে। তারপর কি করবো, পুরো ভর্তি করার পর দুটো আঙুল দিয়ে চেপে ধরে একটা ছোট মুখটা বড় পাত্রে, তরলপূর্ণ পাত্রে, আর খালি খালি পাত্রতে কি করলাম, বড় বাহুটা প্রবেশ করে দেবো। তারপরে কি করবো, তোমাকে আঙুল সরিয়ে নিলেই আপনি কাজ শুরু হয়ে যায়, তোমাকে আর কিছু করতে হবে, আঙুলটা সরিয়ে নিলেই সাইফন ক্রিয়া শুরু হয়ে যাবে। তরলপূর্ণ পাত্র থেকে তরল আপনি কি হবে, খালি পাত্রের দিকে নল বেয়ে নেমে আসবে। ঠিক আছে, তো সাইফন ক্রিয়া কি করে কাজ করে বুঝতে পারলে, একটা অপেক্ষাকৃত উঁচু স্থানে রাখা বড় পাত্র থেকে, তরলপূর্ণ পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করবো একটা ইউ আকৃতির নলের সাহায্য নিয়ে। যেখানে মেন নীতি হচ্ছে বায়ুমণ্ডলের চাপটাকে আমরা কাজে লাগাবো, বায়ুমণ্ডলের চাপের সাহায্য নিয়ে করব। ঠিক আছে, আর কি করবো, একটা অপেক্ষাকৃত নিচু স্থানে রাখা খালি পাত্রে ভরবো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, তরলপূর্ণ পাত্র যেটা আছে সেটাতে ছোট বাহুটা প্রবেশ করাবো, আর খালি পাত্রতে বড় বাহুটা প্রবেশ করাবো। চলো, কারণ বোর্ডে আমরা ক্যালকুলেশন করবো সাইফন ক্রিয়া কি করে কাজ করে। আচ্ছা দেখো, বোর্ডে আমি একটা সাইফন যন্ত্র এঁকেছি, এখান থেকে ক্যালকুলেশন করবো কি করে সাইফন ক্রিয়াটা কাজ করে, তার ক্রিয়াটা ব্যাখ্যা করবো। এই একটা বড় পাত্র, এখান থেকে তরলটাকে এই ছোট পাত্রে স্থানান্তরিত করতে হবে। ঠিক আছে, আমি একটা ইউ আকৃতির পাইপ ব্যবহার করছি, দেখতে পাচ্ছ এ বি সি ডি। ঠিক আছে, নামগুলো দেখতে পাচ্ছ, এ বি সি। তো এটা কি আছে, তরলপূর্ণ পাত্রের উপরের স্তরে আছে, বিটা এখানে, সিটা এখানে, আর ডিটা হচ্ছে খালি পাত্রের নিচে রয়েছে। খালি পাত্রে অল্প স্বল্প তরল এসে পড়েছে আর কি, সেটা দেখিয়েছি। আচ্ছা, তুই কি করে কাজ করে। আচ্ছা, আমাদের দেখো এ আর ডি বিন্দু, এ আর ডি বিন্দু, এটাকে পি পাত্র বললাম, এটাকে কিউ পাত্র বললাম। ঠিক আছে, এ আর ডি বিন্দু, এ বিন্দুতে কি চাপ ক্রিয়া করে, ডি বিন্দুতে কি চাপ ক্রিয়া করবে। এই বিন্দুতে, ডি বিন্দুতে দেখো বায়ুমণ্ডলীয় চাপ ক্রিয়া করবে, এদিক থেকে এসে বায়ুমণ্ডলীয় চাপ, আর এদিক থেকে এসে বায়ুমণ্ডলীয় চাপ করবে। এ আর ডি বিন্দুতে চাপটা কি হয়ে গেল, চাপটা হয়ে গেল বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে P0 বললাম। চাপটা হয়ে গেল P0, বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান। আচ্ছা, এই নলগুলোতে তো তরলপূর্ণ রয়েছে, এই নলটাতে দেখো এবি নলটাতে একটা তরলপূর্ণ আছে,
আর সিডি নলটাতেও তরলপূর্ণ আছে। আর বি আর সি কি আছে, একই লাইনে আছে, একই লাইনে একই উচ্চতায় রয়েছে। এখান থেকে এখানে তরলটাকে প্রবাহিত হচ্ছে এদিকে, বি থেকে সি এর দিকে। তাহলে বি বিন্দুতে চাপটা নিশ্চয়ই বেশি আছে, সি বিন্দুতে নিশ্চয়ই চাপটা কম আছে। আচ্ছা, বি বিন্দু কথা আগে বিবেচনা করবো। বি বিন্দুতে চাপটা বললাম P1, বি বিন্দুতে চাপটা P1, ঠিক আছে। আর এই যে তরলস্তম্ভটা অর্থাৎ এ থেকে বি, এই তরলস্তম্ভটার উচ্চতা হচ্ছে H1। আচ্ছা, যে তরলটা নিয়েছি তার ঘনত্ব হচ্ছে রো, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে এই তরলস্তম্ভটার জন্য কত চাপ আসবে, P1। এই বি বিন্দুর চাপ হচ্ছে P1 চাপটা আসবে। তার সঙ্গে কি আসবে, এই যে তরলস্তম্ভটার চাপ কি হয়, উচ্চতা হচ্ছে H1 প্লাস H1 ইন্টু রো, তরলটার ঘনত্ব ইন্টু জি। তাহলে আমাদের এই বিন্দুতে একদিক থেকে বাইরের দিক থেকে দেখতে গেলে বায়ুমণ্ডলের চাপ P0 এর সঙ্গে সমান হয়। আবার ভেতর দিক থেকে দেখতে গেলে কি হবে, এই বিন্দুতে চাপটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, বি বিন্দুর চাপ যদি P1 হয় প্লাস এই যে তরলস্তম্ভটা দাঁড়িয়ে রয়েছে H1 রোজি চাপ, দুটোর সঙ্গে সমান হবে P1 প্লাস H1 রোজি, ঠিক আছে। এটা হলো আমাদের এ বিন্দুতে মোট চাপটা। এটা কার সঙ্গে সমান হয়ে যাবে, P0 এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো। P0 চাপটাই তো এই কাজটা করেছে, P0 চাপটা এই কাজটা করছে, কিন্তু এটা বায়ুমণ্ডলের চাপ। এটা কি করছে, এটাই হচ্ছে এখানে H1 স্তম্ভটাকে উঠতে সাহায্য করেছে। আর বি বিন্দুতে কি করেছে, P1 চাপ দিতে সাহায্য করেছে। আচ্ছা, এবারে আমি বি বিন্দুতে চলে যাই। বি বিন্দুতে কি চাপ আছে, বি বিন্দুতে চাপটা আছে বায়ুমণ্ডলের চাপ, P0 তো আছে। আচ্ছা, এই তরলস্তম্ভের কথা ভাবলে কি করে পাবো, সি বিন্দুতে চাপ ধরো আমি বললাম P2, সি বিন্দুতে চাপ P2। তাহলে ওই P2 চাপটা কোথায় এসে পৌঁছাবে, ভেতর দিকে এসে বিতে পৌঁছাবে, বিতে আসবে। তার সঙ্গে কি থাকবে, ওই যে দেখো H2 উচ্চতার তরলস্তম্ভটা দাঁড়িয়ে রয়েছে, তার জন্য চাপ কত হবে, H2 ইন্টু রো ইন্টু জি। এই দুটো চাপ কি প্রযুক্ত হবে, বি বিন্দুতে প্রযুক্ত হবে। আর বায়ুমণ্ডলের চাপটাও কি হবে, বি বিন্দুতে প্রযুক্ত হবে। তাহলে P2 প্লাস H2 রো জি, এটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এটাও P0 এর সঙ্গে সমান হয়ে যাবে। দেখো দুটো সমীকরণ আমি পেলাম। একটা পেলাম কোন বিন্দুতে, এ বিন্দুতে হচ্ছে P0 সমান P1 ইন্টু P1 প্লাস H1 রো জি। আর বি বিন্দুতে একটা পেলাম P0 সমান P2 প্লাস H2 রো জি। দুদিকটাই P0 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আমি আর একবার বলবো, এ বিন্দুতে মোট চাপটা কত হয়ে যাচ্ছে, এই H1 উচ্চতার তরলস্তম্ভের চাপ প্লাস বি বিন্দুতে যে তরলের চাপটা রয়েছে, দুটো যোগফল মানে P1 প্লাস H1 রো জি। আচ্ছা, সি বিন্দুতে চাপটা P2 যদি হয়, তাহলে বি বিন্দুতে মোট চাপ কত পৌঁছাবে, P2 প্লাস H2 রো জি। এটা দুটো চাপকে ব্যালেন্স করবে কে, বায়ুমণ্ডলের চাপটা ব্যালেন্স করবে। তাই P1 প্লাস H1 রো জি সমান P0 লিখলাম, আর P2 প্লাস H2 রো জি সমান P0 লিখলাম। এবার দুটোকে সমান করে দিলে কি পাবো, দুটোকে সমান করে দিলে P1 প্লাস H1 রো জি সমান P2 প্লাস H2 রো জি হয়ে গেল। তাহলে P1 মাইনাস P2 করলাম, P1 মাইনাস P2 সমান কত হয়ে গেল, H2 মাইনাস H1 করে দিলাম। আর রোজিটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে, রোজিটাকে কমন নিয়ে নিলাম। দেখো এটা আমার ফাইনাল রিলেশন চলে এসেছে। দেখো আমি ছবি থেকে কি দেখতে পাচ্ছি, H2 বড় না H1 বড়, ছবি থেকে কি দেখা যাচ্ছে, H2টা গ্রেটার দেন H1 যদি হয়, তাহলে P1টা গ্রেটার দেন P2 হবে। তার মানে কি, তরলটা বি বিন্দুর চাপ বেশি, সি বিন্দুর চাপ কম। তাহলে তরলটা কি হবে, বি থেকে সি এর দিকে প্রবাহিত হবে, অনায়াসে প্রবাহিত হবে। তার সাহায্য নেই না বায়ুমণ্ডলের চাপের সাহায্য নেই। তাহলে আমাদের কাজ কি থাকবে, আমাদের কাজ হবে যেন H2 তরলস্তম্ভটার উচ্চতা বেশি থাকে, H1টা তরলস্তম্ভটার উচ্চতা কম থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, H2 গ্রেটার দেন H1 হলে P1 গ্রেটার দেন P2 হবে। যতক্ষণ P1 গ্রেটার দেন P2 হবে ততক্ষণ কি হবে, বি বিন্দু থেকে সি বিন্দু থেকে তরলের প্রবাহ হবে। আচ্ছা, যখনই বি বিন্দু থেকে সি বিন্দু থেকে তরলের প্রবাহটা থাকবে, তখন বি বিন্দু থেকে কিছুক্ষণের জন্য কি হয়, ফাঁকা জায়গা তৈরি হতে পারবে, অনেকের জন্য বুঝতে পারবে না কিন্তু তৈরি হয়। বি বিন্দুতে ফাঁকা জায়গা তৈরি হলে কি হবে, তরলটা বায়ুমণ্ডলের চাপ কি করবে, এই তরলটাকে বি বিন্দুতে আবার পৌঁছে দেবে। এইভাবে কন্টিনিউয়াস একটা ফ্লো ওই উপরের পাত্র থেকে নিচের পাত্রের দিকে হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত H1 সমান H2 হয়। আমি চেষ্টা করবো সবসময় H2 গ্রেটার দেন H1 করলে, যতক্ষণ চাইবো যে নিচের পাত্রটা তরলপূর্ণ হোক, ততক্ষণ আমি H2 গ্রেটার দেন H1 করে রাখলে
তরলপূর্ণ পাত্রটা থেকে তরলটা খালি পাত্রে চলে আসবে। আচ্ছা, যদি H2টা আর H1টা সমান হয়ে যায়, অর্থাৎ কি বলতো, পাত্র দুটো যদি একই লেভেলে চলে আসতো, পাত্র দুটো যদি একই লেভেলে চলে আসতো, তাহলে কি হতো, H1 সমান H2 হয়ে যেত। H1 সমান H2 হয়ে গেলে এটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত না? এটা দুটো মাইনাস করলে জিরো হয়ে যেত। তাহলে P1 সমান P2, বি বিন্দুর চাপ যা হতো সি বিন্দুরও চাপ তাই হতো, তাহলে তরল প্রবাহিত হতো না। সাইক্লোন ক্রিয়া করার জন্য অবশ্যই H2টাকে গ্রেটার দেন H2 হতে হবে। সাইক্লোন ক্রিয়ার শর্ত, সাইক্লোন ক্রিয়া কাজ করবে কোথায়? তিনটে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, যেখানে সাইক্লোন ক্রিয়া করাতে চাইছো তুমি, সাইক্লোনের ক্রিয়ার কাজ করাতে চাইছো, সেখানে অবশ্যই যেন বায়ু থাকে। বায়ুমণ্ডলের চাপ ছাড়া কিন্তু সাইক্লোন ক্রিয়া কাজ করবে না। ঠিক আছে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, আমাদের খালি পাত্রতে কি হবে, বেশি যে সাইক্লোন নলটাকে প্রবেশ করবো, খালি পাত্রের বড় বাহুটাকে প্রবেশ করবো, আর ভর্তি পাত্রের ছোট বাহুটাকে প্রবেশ করবো। আর বড় পাত্রটাকে, যেখানে তরলটাকে স্থানান্তরিত করতে হবে, সেই পাত্রটাকে উঁচুতে রাখবো। আর যে পাত্রে স্থানান্তরিত করবো, যে পাত্রে নিয়ে আসবো তরলটা, সেই পাত্রটাকে নিচে রাখবো। ঠিক আছে, অবশ্যই নিচে রাখবো। আর একটা কথা, এই যে বাঁ দিকের বাহুতে H1 উচ্চতার তরল রয়েছে, এটা H1 উচ্চতার তরলটা কেমন, কতটা হতে হবে, বায়ুমণ্ডলের চাপের ফলে এই বাহুতে যতটা তরল উঠতে পারতো, তার থেকে যেন H1টা ছোট। বায়ুমণ্ডলের চাপের ফলে যতটা তরল উঠতে পারতো, তার থেকে H1টাকে ছোট নেওয়া হয়, তবে কিন্তু সাইক্লোন ক্রিয়াটা কাজ করবে। আচ্ছা, এটা হলো সাইক্লোন ক্রিয়া কাজ করার শর্ত। তারপর হচ্ছে সাইক্লোন ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ। সাইক্লোন ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ প্রথমেই বলেছি যে, একটা বড় ডাবে তেল থেকে ছোট ডাবে যদি স্থানান্তরিত করতে চাই, তাহলে সাইক্লোন নল অর্থাৎ দু আকৃতির একটা নলকে ব্যবহার করবো। বড় ডাবেতে কি তরলপূর্ণ যেটা থাকবে, সেই তরলপূর্ণ পাত্রে নলটা ছোট বাহুটাকে প্রবেশ করবো, খালি পাত্রে বড় বাহুটাকে প্রবেশ করবো, আর খালি পাত্রটা একটু নিচে রাখবো। তাহলে কিন্তু সাইক্লোন ক্রিয়া অটোমেটিক্যালি কাজ করবে। এবং যখন নলটাকে ব্যবহার করবো, তখন নলটাকে ওই যে তরলটাকে স্থানান্তরিত করবো, সেই তরলটাকে পরিপূর্ণ করে তবে কিন্তু কাজটা করবো। কি করতে, নলটাকে পরিপূর্ণ করবো তরলে, মুখ দিয়ে টানলে তো তরলটা নল পরিপূর্ণ হয়ে যায়। কেরোসিন যদি করতে মুখ দিয়ে টানবে, হ্যাঁ, খুব সাবধানে টানতে হয়, যাতে করে মুখে আসার আগে দিয়ে বন্ধ করে দেবো কাজটা। আচ্ছা আচ্ছা, আর কথা বলা, শৌচাগারে ক্লাস সিস্টেমে সাইক্লোন ক্রিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, সাইক্লোন ক্রিয়া করলাম, সাইক্লোন ক্রিয়া গঠন করলাম, সাইক্লোন ক্রিয়া ব্যবহার করবো কোথায়, সাইক্লোন ক্রিয়া কাজ করার শর্ত করলাম। আচ্ছা, দুটো অঙ্ক করবো, চলো। সাইক্লোন ব্যারোমিটারের অঙ্ক, মানে তরলের চাপের উপরে দুটো অঙ্ক করবো। আমি অঙ্ক দুটো করার আগে বোর্ডটা একটু ইরেজ করে নেব। আচ্ছা, দুটো অঙ্ক করবো, ঠিক আছে। কিসের উপরে, না বায়ুমণ্ডলের চাপের উপরে একটা অঙ্ক করবো, দুয়েরটা। আর একটা হচ্ছে তরল স্তম্ভের চাপের উপরে একটা অঙ্ক করবো, ঠিক আছে। আচ্ছা, কি করে করবো দেখো, প্রথম অঙ্কটা করো। 20 মিটার উঁচু জলস্তম্ভের চাপ কত? 20 মিটার উঁচু জলস্তম্ভের চাপ কত? আচ্ছা, তরল স্তম্ভের চাপ, জলের চাপ মানে তরল স্তম্ভের চাপ, মানে জলের চাপটা কত হয়, ফর্মুলা কি হয়? জলের চাপের ফর্মুলা বা তরল স্তম্ভের চাপের ফর্মুলা কি হয়? আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো, চাপের ফর্মুলা হয় H, যতটা স্তম্ভ থাকে সেই স্তম্ভের উচ্চতা, ইন্টু তরলটার ঘনত্ব, ইন্টু জি অর্থাৎ অভিকর্ষজ তরল। ফর্মুলাটা লিখি, H ইন্টু রো ইন্টু জি। Hটা কত দিয়ে আছে, পাঁচ সাইডে করে দিলে H সমান দিয়ে আছে 20 মিটার। রোটা, জলের ঘনত্ব কত হয় বলতো? জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে কত হয়? 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এসআই পদ্ধতিতে জি এর মান কত হয়? 9.8। ঠিক আছে, ওই মানগুলো বসিয়ে দিই। H এর মান কত? 20, খুব সোজা হবে। 20, উচ্চতার মান 20, ঘনত্বের মান কত? 1000। আচ্ছা, জি এর মান 9.8। ঠিক আছে, তাহলে কত হবে? 9.8, দশমিকটা তুলে দাও, 10 হয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল। 98 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 196 হয়, আর 3টে 0 হয়ে যাবে। একক কি হবে? এসব পদ্ধতিতে চাপের একক পাস্কাল হতে পারে, অথবা নিউটন পার মিটার স্কয়ার হতে পারে, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 20 মিটার জলস্তম্ভ তোমাদের কতটা চাপ দেবে? কতটা চাপ দেবে বলো তো? 196,000 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করবে। আচ্ছা, 2 এর অঙ্কটা করি। কোন স্থানে ব্যারোমিটারের পাঠ 74 সেন্টিমিটার? কোন স্থানে ব্যারোমিটারের পাঠ 74 সেন্টিমিটার? ব্যারোমিটার দেখে দিচ্ছে 74 সেন্টিমিটার পারস্তম্ভটা দাঁড়িয়ে আছে। তাহলে বায়ুমণ্ডলের চাপ তোমাকে কিসের করে বলতে বলবে? তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে।
করে করবো? বায়ুমণ্ডলীয় চাপটা কে দিচ্ছে? ও 76 সেন্টিমিটার পারস্তম্ভ দিচ্ছে। তাই বায়ুমণ্ডলীয় চাপটা কে দেবে? ওদিনকার বায়ুমণ্ডলীয় চাপটা কে দেবে? 74 সেন্টিমিটার পারস্তম্ভ দেবে। 74 সেন্টিমিটার পারস্তম্ভ দেবে। তা 74 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কত হবে? চাপের ফর্মুলা আমরা জানি, ওই একই, এইচ রো জি। এইচটা কত না, এখানে আমাদের 74 সেন্টিমিটার। এই যে পারদের চাপ যা হবে তাই হবে বায়ুমণ্ডলের চাপ। এইচের জায়গায় কত বসাবো? 74। আচ্ছা, পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে হয়, রো সমান হয় 13.6 গ্রাম পার সেমিকিউব। গ্রাম পার সেমিকিউব, তাহলে 13.6। আর জিটা কত হয়? 980। সিজিএস পদ্ধতিতে জি এর মান 980 হয়। এককটা কি হবে? সিজিএসে করছি, তার কি ডাইন পার সেমি স্কোয়ার হবে, ডাইন পার সেমি স্কোয়ার হবে। আচ্ছা, এটা গুণ করলে কত হবে বলতো? গুণটা করে রেখেছি, লিখে দিচ্ছি 98627 98627 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে তুমি কি করবে? ব্যারোমিটার পার দেখে বায়ুমণ্ডলের চাপ কি করে বার করবে না, সেই যে উচ্চতাটা দেওয়া থাকবে সেই উচ্চতার সঙ্গে পারদের ঘনত্ব গুণ করবে আর অভিকর্ষণ ত্বরণ গুণ করবে, তাহলে বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা 9 পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। আর ওটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করা যায় জানো তোমরা। আচ্ছা, এই পর্যন্ত আজকে ভিডিওটা থাক। আজকে সাইক্লোন ক্রিয়া দুটো অঙ্ক করলাম, সাইক্লোন ক্রিয়া ব্যাখ্যা দুটো অঙ্ক করলাম, ভালো করে করো। আমি যতটা পেজ দেখিয়েছি তোমাদেরকে আরও প্র্যাকটিস করো, অনেক বইগুলো পড়ো, তোমাদের যে 9 সিলেবাসের যে বই, সেই সিলেবাসের বইটা পড়ো, অনেক ভালো বুঝতে পারবে। আর আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা ওয়ার্কশিটের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা ওয়ার্কশিটটা প্র্যাকটিস করতে পারবে। আর যদি তোমাদের অ্যান্সারে দরকার হয় তাহলে অ্যান্সারটার জন্য আমাকে কমেন্ট বক্সে যে অ্যান্সার প্লিজ বলবে, আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। খুব প্র্যাকটিস করো, খুব পড়ো। থ্যাংক ইউ।